আজকের বিকেলের হাঁটাহাঁটি অনক্ষণ। আজকে যে রোডটা ধরলাম এটা গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা। বিখ্যাত ঝিটকা হাট থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে এই গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামের অবস্থান। সুজলা সুফলা গ্রামীণ বাংলাদেশ। আর সে গ্রামেই আশেপাশে দেখা যায় অনেক ফলবান বৃক্ষ। এই যে এ পাশে কিন্তু আছে, এটা হলো আতা গাছ, আর এই যে এদিকে অসংখ্য পেয়ারা ভর্তি গাছ দেখতে পাচ্ছেন। শেষ বিকেলবেলা, এই বিকেলবেলায় আমি রাস্তা দিয়ে হাঁটছি, দুই পাশে অনেক ইটের স্তূপ দেখতে পাচ্ছেন। তার মানে বুঝতেই পারছেন এই রাস্তাটা আধা পাকা হয়ে যাবে, পাকা একদিন হবে। আর এমন এক সময় আসবে যেদিন বাংলাদেশে আর কোনো কাঁচা রাস্তার অস্তিত্বই থাকবে না। মানুষের আঙ্গিনা থেকে সাব রোড, প্রধান সড়ক, সব জায়গায় যোগাযোগ করা যাবে ঘর থেকে বের হলেই পাকা রাস্তায়। এমনই এক বাংলাদেশ আমরা উপহার পাব। এই রাস্তাটা কিন্তু মোটামুটি গ্রামীণ রাস্তা হিসেবে বেশ চওড়া। কাঁচা রাস্তার দুই দিকে একটু রেখে ইট বিছানো হচ্ছে। কয় ফুট করে বিছানো হলো ইটটা? 7.5 ফুট না, 7.5 ফুট রাস্তা, কিন্তু রাস্তার প্রস্থ আরও বেশি। এই জায়গাটা খুব বেহাল দশা। এখান দিয়ে প্রায়ই দেখা যেত যে ট্রলি গাড়ি বা ওই জাতীয় গাড়ি এসে এখানে চরম বিপাকে পড়তো। আর তার স্থায়ী সমাধান হচ্ছে, অবশ্য বর্ষাকালে টিকবে কিনা বলা মুশকিল। এখানে যে গভীর খাত, তাতে রাস্তা টিকা খুব মুশকিল হবে। এই যে অনেক নিচ থেকে এখানে ইটের খুঁটি দিয়ে, সিমেন্টের খুঁটি দিয়ে, মানে বেড়া করে মাটির ট্যাকেল দিয়ে তারপর রাস্তাটাকে আপাতত তৈরি করা হয়েছে। বর্ষাকালে কি হবে আল্লাহ জানে। 60 ফুট এই জায়গাটা 60 ফুট চওড়া ম্যাপে। ও ভাঙ্গনি 60 ফুট। হ্যাঁ, অনেক গভীর। যাই হোক, তারপরেও আমরা যে রাস্তাটা উপহার পাচ্ছি এটা একটা সৌভাগ্য আমাদের বলতেই হবে। আধা পাকা রাস্তা, নতুন ইট দিয়ে ঝকঝকে স্বাধীন ইট ব্যবহার করা হয়েছে। আর আজকের বিকালটা আমার ভ্রমণের জন্য এই রাস্তা দর্শন আপনাদের জন্য সুখের হবে নিশ্চয়ই। এই যে ক্ষেতটা আমাদের ছিল এক সময়, এটা বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই রাস্তা দিয়ে ছোটোবেলা চলাফেরা করতাম, এখান দিয়ে অনেক দূরে যেতাম। একটু এগিয়ে গেলেই গায়েনবাড়ি নামে একটা বাড়ি, কয়েকটা পল্লীর এক পাশে কয়েকটা গৃহস্থের বাড়ি, গায়েনবাড়ি বলা হয়। সেখানেই ছিল এই গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামের একমাত্র নলকূপ। আমি যখন ছোটো ছিলাম, আজ থেকে প্রায় 40 বছর আগের কথা বলছি, তখন কিন্তু সেই যে গায়েনবাড়ির যে বাঁশঝাড়, সেই বাঁশঝাড়ের পাশে একটা নলকূপ ছিল। সেটাই ছিল এই সারা গ্রামের মধ্যে একমাত্র নলকূপ। তার কিছুদিন পরে কিন্তু আমাদের বাড়িতে সরকারি সাহায্য সহযোগিতার মাধ্যমে একটা নলকূপ স্থাপন করা হয়েছিল। এ দিয়ে নলকূপের সংখ্যা হয়েছিল 2টো। আর এখন তো প্রতি ঘরে ঘরেই অনেক নলকূপে, কোনো কোনো বাড়িতে একাধিক নলকূপও রয়েছে। নলকূপেরই গ্রামপল্লী হয়ে গেছে এখন। যাই হোক, আমাদের মানিকগঞ্জে পানি সাপ্লাই ব্যবস্থা খুবই ভালো, উন্নত মানের। এখানে মাটির অল্প গভীরেই কিন্তু পানি পাওয়া যায়। প্রায় 20-30 ফুট, 40 ফুট এমনই গভীরতায় কিন্তু খুব সহজেই আমরা পানি পেয়ে থাকি। আর কোনো কোনো জেলায় বাংলাদেশের এমনও এলাকা রয়েছে যেখানে 7-8টা পাইপ দিয়েও কিন্তু নলকূপে পানি উঠানো যায় না। সেদিক দিয়ে আমরা অনেক ভালো অবস্থানে আছি। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটা কিন্তু অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। আর নতুন অংশটুকু তো আমি ভিডিওতে আপনাদেরকে দেখালামই। আর নতুন অংশ কিন্তু সেই সড়কটার সাথে সংযুক্ত, বাহাদুরপুর টু গোপীনাথপুর মধ্যপাড়া হয়ে সেই পাটুরিয়া ঘাট বলতে পারেন সংযোগ সড়ক। বাহাদুরপুর থেকে মধ্যপাড়া হয়ে সেই ঝিটকা থেকে পাটুরিয়াগামী যে মেইন রোড, সেই রোডের সাথে সংযুক্ত। অর্থাৎ এই এলাকার যে এই লোকাল রাস্তা, সংযোগ রাস্তা, এই রাস্তাটি কিন্তু একেবারে সেই বাহাদুরপুর মধ্যপাড়া সংযোগ সড়কের সাথে অ্যাড হয়ে আবার সেই বাহাদুরপুর মধ্যপাড়া সড়ক কিন্তু আবার সেই ঝিটকা পাটুরিয়া সড়কের সাথে সংযুক্ত বলতে পারেন। যেখান থেকে একেবারে সেই যোগাযোগ সুদূর চলে গেছে সেই পাটুরিয়া ঘাট পর্যন্ত। খুব সহজেই মোটরসাইকেল ড্রাইভ করে বা যে কোনো অটো গাড়ি বা অন্য কোনো গাড়িতে এখান থেকে যে কেউ ট্যুর করতে পারেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন গোবর লাঠি, সেখান দিয়েই কিন্তু আমি হাঁটছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এই যে বিদ্যুতের থাম
আপনারা দেখতে পাচ্ছেন এলিভেটেড হচ্ছে বিদ্যুতের লাইন। যাই হোক, এমন এক সময় অন্ধকার ছিল। আমাদের এই এলাকায় সর্বপ্রথম বিদ্যুৎ আসে 2006 সনের 1 জুলাই বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, আমরা পেয়েছিলাম। তারও আগে আমাদের গ্রামের আর একটা অংশে বিদ্যুৎ এসেছিলো আরও কয়েক বছর আগে। তার আগে ঝিটকা বাজারে আমরা বিদ্যুৎ দেখতাম, সম্ভবত ওয়াবদা থেকে লাইন দেওয়া। আর পল্লী বিদ্যুৎ তো ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। এই অংশটা যেখানে আমি হাঁটছি এখানে কিন্তু বিদ্যুৎ এসেছে আরও অনেক পরে। আমরা 2006 পেয়েছি, আর 6-এরও অনেক পরে কিন্তু এখানে বিদ্যুৎ এসেছে। আমার মনে হয় যে এখানকার বিদ্যুৎটা সম্ভবত 8-10 বছরের বেশি হওয়ার কথা না। যাই হোক, এই রাস্তাটা চলে গেছে সেই গোপীনাথপুর, মধ্যপাড়া, ভাটিপাড়া হয়ে বাহাদুরপুরের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তার সাথেই কিন্তু এই রাস্তাটা গিয়ে অ্যাড হয়েছে। সামনে সম্ভবত একটা, এর আগে তো খাল ছিল, এখন সেই খালটা মনে হয় এখনও আছে, বর্ষাকালে পানিতে প্লাবিত হয়ে যায়। তো আমার সাথে এতক্ষণ যারা এই বৈকালিকে ভ্রমণে আছেন, আমার সাথে যুক্ত আছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আন্তরিকতা গ্রহণ করবেন। যাই হোক, আমি এই যে ন্যাচারাল ভিউ আপনাদেরকে দেখাচ্ছি একেবারে গ্রামের অভ্যন্তরে প্রবেশ করে, তা নিশ্চয়ই ভালো লেগে থাকবে। এই যেই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা এখানে পানের বরজ নয়, কিন্তু পানের বরজের শেড অবশ্যই এইভাবে এত উঁচু দেওয়া হয় না, এটা হলো জাংলা বলা হয়। এই জাংলা কিন্তু লাউ, কুমড়া, শিম, বরবটি এই জাতীয় লতানো গাছের যে সবজি, সেই সবজিগুলো ঝুলে থাকে ঠিক এই জাংলার নিচ দিয়ে। আমি সামনে যাচ্ছি, আমার সাথেই থাকুন। এই যে এখানে কিন্তু গবাদি পশু খুবই অ্যাভেলেবল। এই যেখানে ছাগল দেখতে পাচ্ছেন, এরা কিন্তু খাবার দাবারের কাজে ব্যস্ত আছে। আর গ্রামীণ মানুষ এই দিনের শেষ প্রহরেও কিন্তু সাংসারিক কাজ নিয়ে অনেকেই ব্যস্ত আছেন, আবার কেউ বা একটু ঘুরছেন, আরামায়েশ করছেন। এই হলো আমাদের গ্রামীণ সমাজ, গ্রামের কন্ডিশন। তো আমাদের এখানে আসলে যদি কেউ মনে করেন যে ন্যাচারাল ভিউ দেখবেন, তাহলে এখানে গোপীনাথপুর বিল রয়েছে একটু সামনে এগিয়ে গেলে, আর সেই বিলের পরেই হলো সেই প্রমাত্তা পদ্মা নদী। এদিকে আসলে সেই পদ্মার বিশাল চরে ভ্রমণ করার সুযোগ রয়েছে। শীতকালে ভ্রমণ অনেকটাই আরামদায়ক, আর বর্ষাকালে নদীতে কখনো কখনো ঢেউ উঠে থাকে। আর সেই ঢেউপূর্ণ অবস্থায় কিন্তু বিশেষত যারা ভয় পান, অবশ্যই বলবো মহিলাদের কথা, তারা কিন্তু অনেকেই কান্না করে ফেলেন। সেই পদ্মা নদীর যখন বড় বড় একটা ঢেউ ওঠে, সেখানে কিন্তু 8 ফুট 10 ফুট পর্যন্ত ঢেউ উঠে থাকে। সেই ঢেউ কিন্তু দেখে সাধারণত মহিলারা অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি করে থাকেন। এমনও আমি দেখেছি, আমি কিন্তু সেই চরে আমার কর্মস্থল ছিল এক পর্যায়ে, আমি চরে 4.5 বছরের মতো চাকরি করে এসেছি। সেখানে আমি দেখেছি যে যখন ঢেউ উঠতো তখন মহিলারা কান্নাকাটি করতেন। আমি যেদিন কর্মস্থলে প্রথম দিন যাই সেদিনও কিন্তু মহিলারা কান্নাকাটি করেছিল, এবং আমিও পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম। মনে করেছিলাম যে হায়, আমি এই প্রমত্তা ঢেউ পাড়ে দিয়ে এই চরে গিয়ে কীভাবে চাকরি করব। তারপর অবশ্য পরবর্তীতে সাহস বেড়েছে, স্বাভাবিক হয়ে গেছি। এক মহিলার কথা আমার মনে পড়ছে এই মুহূর্তে, যিনি চরে গিয়েছিলেন, তিনি মেয়ে বিয়ে দিয়েছেন পদ্মার বিশাল সেই চরে, যেখানে হাজার হাজার মানুষের বসবাস, কমপক্ষে 20-30 হাজার লোক তো হবেই। সেই চরে মেয়ে বিয়ে দিয়ে যখন তিনি মেয়ে বাড়িতে যাওয়ার সময় পদ্মার নৌকার যাত্রী ছিলেন, সেই যাত্রী থাকা অবস্থায় যখন প্রমত্তা পদ্মায় ঝড় তুফান ঢেউ উঠেছিল, তখন কিন্তু তিনি খুবই কান্নাকাটি করেছিলেন, আর বলেছিলেন যে হায়, কি ভুলি না হয়ে গেছে, মানে পদ্মার বুকে বিশাল চরে মেয়ে বিয়ে দিয়ে বিয়ে বাড়িতে আর তিনি যাবেন না, এমনই সংকল্প করেছিলেন। এই ভয় তিনি কোলাতে পারছিলেন না। যাই হোক, এ হলো আমি বললাম সেই প্রমত্তা পদ্মার ভয়াবহ ঝড় তুফান মুহূর্তের চিত্রের কথা। বিদেশ থেকেও অনেক লোক ভিজিট করতে আমাদের এই পদ্মার চরে এসে থাকেন। তারাও কিন্তু অনেকেই খুব ভয় পেয়ে থাকেন, বিশেষত মহিলারা অনেকে কান্নাকাটি চিল্লাচিল্লি পর্যন্ত করে থাকেন, ভয়ে যেন পেটের ভাত একেবারেই চাল হয়ে ওঠে। যাই হোক, সে হলো মানুষ মাত্রই তো প্রতিকূলতাকে, যখন প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূলতাকে উপেক্ষা করতে গিয়ে স্বাভাবিকের বিপরীতে অস্বাভাবিক
কন্ডিশন তৈরি হতে পারে। সেই সিচুয়েশনে নিজেকে টিকিয়ে রাখা কিন্তু খুবই সাহসিকতাপূর্ণ আত্মার ব্যাপার। এটা অনেকেই পারেন না, আবার অনেকেই পারেন। যাই হোক, সে সমস্ত পরিবেশে কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিজেকে স্বাভাবিক রাখা একটা চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ স্বীকার করেই কিন্তু পদ্মার চরে ভ্রমণ করতে যেতে হয়। আমি এই যে একেবারেই বর্ধিষ্ণু গ্রামের শেষ প্রান্তের দিকে এসে গেছি। আর এখান থেকে আপনারা দূরে যে লাল আভা দেখতে পাচ্ছেন, ওই যে সূর্যটা একটু পরেই ডুবে যাবে, লাল হয়ে উঠেছে। আর ওটাই কিন্তু সেই পদ্মা নদীর একেবারে পাড়ের যে গ্রাম, ওটা উজানপাড়া, গোপীনাথপুর বিশাল বড় ইউনিয়ন। সেই ইউনিয়নের উজানপাড়া কদমতলি, সেই গ্রাম ওদিকেই। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখুন, এই যে সূর্যটাকে আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন। এই সূর্য কিন্তু একটু পরেই ঠিক ওই সুদূরের শেষ প্রান্তে পদ্মার নদীর পাড়ের ভূমিতেই অস্তমিত পাটে নেমে গেছে। একটু পরেই সূর্যটা নেমে যাবে, সুদূরের পানে ডুবে যাবে, সেই পদ্মার পানিতেই যেন হারিয়ে যাবে এই টিপের মতো লাল টকটকে সূর্যটা। আবার পূব আকাশে উঠবে কালকে সকালে। যাই হোক, আজকের এই ভ্রমণ বেলাটুকু এই ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। এটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। আর আমাকে নতুন নতুন ভিডিও তৈরির কাজে উৎসাহ দিবেন। এ ধরনের উচ্চাশা পোষণ করে আপনাদের কাছ থেকে লাইক, কমেন্ট, শেয়ার কামনা করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই ভিডিওটুকু থেকে এখনই আমি বিদায় নিতে চাচ্ছি। আমি এমন একটা স্থানে দাঁড়িয়ে আছি যেটা গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামের এদিকটার শেষ প্রান্ত বলতে পারেন। একটু এগিয়ে গেলেই হলো গোপীনাথপুর ডেগিরচর গ্রাম, আর এগিয়ে গেলে বাহাদুরপুর গ্রাম। যাই হোক, আপনারা ভালো থাকুন। একেবারেই গোধূলির শেষ লগ্নে এসে আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিতে চাচ্ছি। এই যে সেই পেঁপে গাছের মায়া মমতায় জড়ানো ফলগুলোর কাছ থেকেই আপনাদেরকে এগুলো উপহার দিয়েই আমি এই ভিডিও শেষ করব। এই যে সরষে ফুলের কোমল পরশ দিয়ে, ভালোবাসা দিয়ে, এই যে ইউক্যালিপটাস গাছগুলোর অকৃত্রিম সৌন্দর্য উপহার দিয়ে আমি এই ন্যাচারাল ভিউপূর্ণ ভিডিওটুকু এখানেই ক্লোজ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ।